প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। এবার যারা নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। কলেজ এডমিশনের এটা দ্বিতীয় ভিডিও। এর আগে আমি প্রথম অধ্যায়ের জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের ভিডিওটা দিয়েছি, আর এটা হলো দ্বিতীয় ভিডিও। আমি এই ভিডিওতে জীবকোষের প্রকারভেদ এবং কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওতে মনোযোগ দেবে। প্রথমেই চলে আসি জীবকোষ। কোষ কাকে বলে? কোষ হলো জীবদের গঠন এবং কাজের এককে কোষ বলা হয়। বিজ্ঞানী লুই এবং সিকিভিচ উনি বলেছেন যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে কোষ বলেছেন। অর্থাৎ উনি বৈষম্যভেদ্য ঝিল্লির কথা বলেছেন, জীবজ ক্রিয়াকলাপের একক এবং সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে তিনি কোষ বলেছেন। কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হলো আদিকোষ আর একটা হলো প্রকৃত কোষ। আদিকোষটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল এবং প্রকৃত কোষটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। এখন আদিকোষ কাকে বলে আমরা একটু দেখি। আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ, এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। একে আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়, অর্থাৎ কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এবং এই কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসব অঙ্গাণু থাকে না। শুধু থাকে কি? রাইবোজোম থাকে, আর ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। এই আদি কোষের উদাহরণ হলো নীলাভ, সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। এগুলো হলো আদি কোষের উদাহরণ। আর প্রকৃত কোষ কি? যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে, যেমন নিউক্লিয়ার ঝিল্লি থাকে, নিউক্লিয় বস্তু দিয়ে পরিবেষ্টিত সুসংগঠিত থাকে এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো থাকে, রাইবোজোমও থাকে। তো এটাকে বলা হয় প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এবং ক্রোমোজোমের ডিএনএ থাকে, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদানও থাকে। এটাকে বলবো আমরা প্রকৃত কোষ। এবার আসবো আমরা কাজের ভিত্তিতে। প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দেহকোষ আর একটা জনন কোষ। দেহকোষ কারা? যারা জীবদেহের দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় দেহকোষ। দেহকোষের মধ্যে কোন ধরনের বিভাজন হয়? মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়, আর এর মাধ্যমে দেহের কি করে বৃদ্ধি ঘটে। আর জনন কোষ কোনগুলো? যেগুলো জনন কাজে অংশগ্রহণ করে, যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়, যেমন শুক্রাণু এবং ডিম্বাণু হলো জনন কোষ। আর এই জনন কোষের মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। মনে রাখতে হবে, মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। তারপরে চলে আসি, তোমরা একটা দেখতে পাচ্ছ যে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের চিত্রটা দেখতে পাচ্ছ। একদম বাইরের যে আবরণটা আছে সেটাকে বলে সেল ওয়াল, তারপরে ভিতরে আছে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, মসৃণ এবং অমসৃণ, তারপর আছে গোলজি বস্তু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম, তারপরে কোষ গহ্বরের যে বিশাল বড় একটা কোষ গহ্বর আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কতগুলো অংশ আছে, যেমন নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিউলাস, গোলাকার যে কালো অংশটা আছে এটা নিউক্লিউলাস বলা হয়, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন তন্তু, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচানো যে সুতাগুলো দেখা যায় সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, এবং নিউক্লিয়াসের ভিতরে যে জলীয় অংশটা দেখা যায় সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তো এই চিত্রটাও তোমাদের কাজে লাগবে তোমরা যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, এইচএসসি তে। সেখানে দেখবা যে বোটানিতে প্রথমেই এই উদ্ভিদ কোষের নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং এটাকে এখন থেকে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তারপর দেখো, এটা একটা প্রাণী কোষ, এটা কোনো কোষ প্রাচীর নাই, প্লাস্টিক নাই, হ্যাঁ, এরকম ভাবে তাদের যে কোষ প্রাচীর থাকার মধ্যে কোষ প্রাচীরটা নাই, প্লাস্টিক নাই, এরকম বাকিগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু, সেন্ট্রোজোম আছে, এরকম ভাবে ক্রোমাটিন আছে নিউক্লিয়াসের ভিতরে, রেটিকুলাম আছে, অমসৃণ, লাইসোসোম আছে। কোষ গহ্বর নাই, তবে থাকলে একদম খুবই ছোট, ক্ষুদ্র। তারপরে আবার আসি আমাদের কোষের যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরটা মূলত কি দ্বারা তৈরি, এটা থেকে প্রশ্ন আসবে। আমরা জানি যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, আর কোষ প্রাচীরের উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর আছে সেটার প্রধান উপাদান কিন্তু সেলুলোজ। সেলুলোজ ছাড়াও আরো থাকে, যেমন হেমিসেলুলোজ, তারপর থাকে লিগনিন, পেকটিন, সুবিরিন, এগুলো থাকে। আর ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে এটা প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি।
এবং ছত্রাকের যে কোষ প্রাচীর আছে সেটা কাইটিন দিয়ে তৈরি। এই কথাগুলো মনে রাখতে হবে। তারপরে আসলে যে দুটি কোষের মধ্যে যে যোগাযোগ রক্ষা করে সেটা যে যেই নালীর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে সেটার নাম হলো প্লাজমোডেজমাটা। মনে রাখতে হবে, প্লাজমোডেজমাটার মাধ্যমে দুটি কোষের পারস্পরিক যোগাযোগ রক্ষা করে। আর কোষ প্রাচীরের কাজটা কি? কোষ প্রাচীরের কাজ হলো কোষকে দৃঢ়তা প্রদান এবং কোষের আকার আকৃতি বজায় রাখে। এটা হলো কোষের কাজ, কোষ প্রাচীরের কাজ। তারপর দেখো প্রোটোপ্লাজম। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো যে বস্তু থাকে তাকে বলবো আমরা কি? প্রোটোপ্লাজম। অর্থাৎ যে জলীয় অংশটা থাকে জেলির মতো সেটাকে বলবো আমরা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে কিন্তু জীবনের ভৌত ভিত্তি বলা হয়, মনে রাখতে হবে। তারপরে আসি আমরা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। আর এই কোষ ঝিল্লির যে ভাঁজগুলো আছে, তোমরা একটু খেয়াল করছো, আঙ্গুলের মতো যে ভাঁজগুলো থাকে সেটাকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। আর কোষ ঝিল্লিটা কি দ্বারা তৈরি? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোষ ঝিল্লি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষ ঝিল্লি একটি বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায় অবিশ্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে এই প্লাজমা মেমব্রেন। তোমরা জানো যে প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে অনেকগুলো মডেল আছে, বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মডেল দিয়েছেন, তোমরা উচ্চ মাধ্যমিকে পড়বে। তার মধ্যে একটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। তারপর আসো সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু বলতে কোনগুলোকে বুঝবো? কোষের ভিতরে যে সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গগুলো যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজম অঙ্গাণু। তার মধ্যে একটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে একবার প্রশ্ন আসছিল, মাইটোকন্ড্রিয়াটাকে নামকরণ করে। তো মাইটোকন্ড্রিয়া হলো শ্বসনে অংশগ্রহণকারী একটা অঙ্গাণু। 1886 সালে আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান এবং তিনি এই মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছিলেন বায়োব্লাস্ট। বর্তমানে প্রচলিত নামটি দেন বিজ্ঞানী ব্যান্ডা। এই প্রশ্নটা আসছিল যে মাইটোকন্ড্রিয়ার যে বর্তমানে যে মাইটোকন্ড্রিয়া ডাকা হয় এই নামটা বিজ্ঞানী ব্যান্ডা দিয়েছিলেন। দেখো এটি দুই স্তর বিশিষ্ট আবরণী, আমরা ছবিটা একটু পরে দেখাবো। তো এই যে এর যে ভিতরে যে স্তরটা আছে এটা আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, এটাকে বলা হয় ক্রিস্টি। এখন প্রশ্ন আসতে পারে যে ক্রিস্টি কোথায় থাকে? যদি এমসিকিউ তে প্রশ্ন হয় দেখবা যে আসবে ক্রিস্টি কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট নাকি গোলজি বস্তু। সুতরাং ক্রিস্টি থাকে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। এবং ক্রিস্টির গায়ে যে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে তাদেরকে অক্সিজোম বলা হয়। হুম। মাইটোকন্ড্রিয়াতে কি কি হয় আমরা একটু যদি দেখি, মানে মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের কি কি ধাপগুলো হয়, যেমন এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র, এগুলো মাইটোকন্ড্রিয়াতে হয়। আর গ্লাইকোলাইসিসটা সংঘটিত হয় সাইটোপ্লাজমে। মনে রাখতে হবে গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমে, বাট এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র এগুলো সব মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। আমরা একটু ছবিটা দেখি। এই যে ছবিটা খতে ছবিটা দেখো, এখানে এই যে আঙ্গুলের মতো যে ভাঁজগুলো আছে এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। যেগুলো এগুলোকে বলবো আমরা ক্রিস্টি। ক্রিস্টির গায়ে যে গোলাকার যে বস্তুগুলো লেগে আছে এটিকে বলা হচ্ছে অক্সিজোম। আর ভিতরে যে জলীয় অংশটা এটাকে বলা হয় ম্যাট্রিক্স। আবরণটা দেখতে পাচ্ছ এটা একটা ঝিল্লি। মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ আছে, তোমরা এই কয়ের চিত্রটা একটু দেখো, নিজস্ব ডিএনএ আছে, রাইবোজোম আছে এরকম। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তি বা উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয়? তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি উৎপাদিত হয় এবং কোষের জন্য যে শক্তির যোগান কিন্তু মাইটোকন্ড্রিয়া দিয়ে থাকে। হ্যাঁ, এবং জীব বিভিন্ন কাজে শক্তি খরচ করে, এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না। দেখো, মানে ইউক্যারিওটিক সেলের মধ্যেও কিছু কিছু ইউক্যারিওটিক সেল থাকে না। যেমন একটা উদাহরণ আছে ট্রাইকোমোনাস, তারপরে মনোসিরোমোনয়েডেস, এগুলো হলো প্রোটোজোয়া। এগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া কি থাকে? অনুপস্থিত থাকে। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রশ্ন যেহেতু নৈবেদিক হিসেবে আসবে সুতরাং এগুলো মনে রাখলে চলবে। এবার আসো প্লাস্টিড। হ্যাঁ, বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল 1860 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড আবিষ্কার করেন। কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। প্লাস্টিডের প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা
এবং উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। তাহলে প্লাস্টিক 3টা কাজ করে: খাদ্য প্রস্তুত, সঞ্চয় এবং কি উদ্ভিদকে দেহকে বর্ণময় করে। প্লাস্টিক তাহলে 3 ধরনের, একটা হলো ক্লোরোপ্লাস্ট, আর একটা ক্রোমোপ্লাস্ট, আর একটা হলো লিউকোপ্লাস্ট। তাহলে তোমরা একটু খেয়াল করবা যে ক্লোরোপ্লাস্ট এইটার কাজ কি, এটা হলো কি করে খাদ্য প্রস্তুত করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। আর ক্রোমোপ্লাস্টটা কি করে? ক্রোমোপ্লাস্টটা হলো উদ্ভিদ দেহকে বর্ণময় করে এবং আকর্ষণীয় করে তোলে। আর লিউকোপ্লাস্টটা কি করে? লিউকোপ্লাস্টটা খাদ্য সঞ্চয় করে। প্রথমে আসি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের রং কেমন, প্রশ্নটা আসতে পারে। এটা হলো সবুজ রঙের। কোথায় থাকে? পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদেরকে দেখা যায়। তারপরে আসি, এই যে দেখো এখানে প্লাস্টিকের কণা দেখা যাচ্ছে, এটা একটা ক্লোরোপ্লাস্ট। এর ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি এক একটা চাকতি একটার উপর একটা মিলিত হয়ে গ্রানা তৈরি করেছে। এক একটা চাকতিকে বলা হয় থাইলাকয়েড। এরকম ভাবে এখানে দেখো থাইলাকয়েড আছে। আবার থাইলাকয়েডের সাথে একটার সাথে আরেকটা গ্রানার সাথে আরেকটা গ্রানা যে লাগানো, এটাকে বলা হচ্ছে আন্তঃগ্রানা। তারপরে আচ্ছা, আমরা এখানে চলে যাই যে কি ধরনের রঞ্জক পদার্থ থাকে, তাদের মধ্যে ক্লোরোফিল থাকে, তাই এদের সবুজ দেখায়। ক্লোরোফিল ছাড়াও আরো কয়েকটা রঞ্জক পদার্থ থাকে, যেমন ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জকও থাকে। তার মানে সবচেয়ে বেশি থাকে কি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এরকম। তারপর আসো ক্রোমোপ্লাস্ট। এটা হলো রঙিন প্লাস্টিক। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ, আর ক্রোমোপ্লাস্টটা হলো, এই ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিক, তবে সবুজ নয়। তো কি কারণে এটা রঙিন হয়? কারণ এটার মধ্যে যে ধরনের রঞ্জক পদার্থ থাকে, যেমন জেন্থোফিল থাকে, তারপরে থাকে জেন্থোফিল, একটু রংটা একটু খেয়াল করো, হলুদ রঙের। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে, এবং তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাইবা যে জেন্থোফিল রং কিরকম, এই ধরনের অনেক প্রশ্ন আসছে। কেরোটিন, এটার রং হলো কমলা। ফাইকো এরিথ্রিন, এটার বর্ণ হলো লাল। ফাইকোসায়ানিন, এটার বর্ণ নীল, ইত্যাদি রঞ্জক থাকে। তার মানে ক্রোমোপ্লাস্টে কি কি খেয়াল করছো? জেন্থোফিল থাকে, তারপরে কেরোটিন থাকে, ফাইকোএরিথ্রিন থাকে, ফাইকোসায়ানিন থাকে। তাই কোনটিকে হলুদ, কোনটিকে নীল, আবার কোনটিকে লাল দেখায়। তো এই যে মিশ্রণের কারণে কি পাতা, ফুল, ফল এবং কি আকর্ষণীয় হয়, রঙিন হয়। হ্যাঁ, এবং এই কারণে কিন্তু পরাগায়নে সাহায্য করে, যে বিভিন্ন ধরনের পোকামাকড় এই এদের কালার দেখে আসার ফলে এগুলোর মাধ্যমে কিন্তু পরাগায়ন হয়। রঙিন ফুল, পাতা ও গাজরের মূলে এদেরকে পাওয়া যায়। একটু খেয়াল করে কোথায় পাওয়া যায়? রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদেরকে পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। এটা একটা মনে রাখতে হবে। তারপর আসলে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ হলো খাদ্য জমা রাখা। যেসব প্লাস্টিক কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাদেরকে লিউকোপ্লাস্ট বলে। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন আমরা মূল জানি, মূল মাটির নিচে থাকে, এটা আপনার ভ্রূণ ভিতরে থাকে, কোষের ভিতরে, ফলের ভিতরে জলন কোষ। এগুলোর যে কাছে যেহেতু আলো যায় না, সুতরাং এটা কি এটা কোনো রঞ্জক পদার্থ থাকে না, সেখানে এদের পাওয়া যায়। এদের প্রধান খাদ্য সঞ্চয় করা। তাহলে লিউকোপ্লাস্টের কাজ কি বুঝলাম? খাদ্য সঞ্চয়। তো লিউকোপ্লাস্ট যখন আলোর সংস্পর্শ পায়, তখনই কিন্তু ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে, আলোর সংস্পর্শ পেলে। তারপর আসো গোলজি বস্তু। গোলজি বস্তু কিংবা গোলজি বস্তু বা গোলগি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষে এদেরকে দেখা যায়। এটার কাজ কি? জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও কি এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কাজে সম্পর্কিত, কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। তাইলে মানে আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ করে, এবং হরমোন নিঃসরণের কি ভূমিকা রয়েছে। এবার আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণ ঘটায়। তাহলে তেমন কিছু নেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পড়ার। কোষ গহ্বর থেকে একটু পড়তে পারো। কোষ গহ্বরটা কি আমরা কোষের চিত্রের মধ্যে দেখিয়েছি। কোষ গহ্বর একটা বিশাল জায়গা, ফাঁকা স্থান। এর প্রধান কাজ হলো কি করা? কোষ ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি, অ্যাসিড, রঞ্জক পদার্থ, এগুলো কি কোষ রসের মধ্যে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত,
তবে যদি কখনো থাকে তবে সেখানে আকারে ছোট হয়। আমি ছবির মধ্যে দেখিয়েছিলাম যে প্রাণী কোষের মধ্যে কি প্রাণী কোষে যদি থাকে সেটা খুব ছোট হয়। তারপরে আসো, এবার দেখো লাইসোজোম। লাইসোজোম থেকে কি প্রশ্ন হতে পারে? লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক মানে এনজাইম, এর মধ্যে যে এনজাইম থাকে, আমরা জানি যে লাইসোজোমের ভিতরে কি অনেক ধরনের এনজাইম থাকে, প্রায় 50 ধরনের এনজাইম থাকে। এটিকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম। এগুলো এর প্রাচীরটাকে ভেদ করে বাইরে আসে। বাইরে এসে মানে এর যে এনজাইম গুলো আছে এগুলো জীবাণুকে হজম করে ফেলে, অর্থাৎ বাইরে যেগুলো জীবাণু যদি কোষে ঢুকে এগুলোকে হজম করে ফেলে। এটাকে বলা হয় ফেগোসাইটোসিস প্রক্রিয়া। এবং মাঝে মাঝে কোষের মধ্যে যখন তীব্র খাদ্য অভাব ঘটে তখন এর এনজাইম গুলো বের হয়ে এই কোষটাকে নিজে হজম করে ফেলে, আর এটাকে বলে অটোফেগি। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এগুলো পাবা। তারপর আসো ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গন। আমরা এতক্ষণ যে অঙ্গাণুগুলো পড়েছিলাম এগুলো ছিল ঝিল্লিযুক্ত, অর্থাৎ কোষঝিল্লি ছিল, কিন্তু কিছু কিছু সাইটোপ্লাজম অঙ্গাণু আছে যেগুলোর মধ্যে কোষঝিল্লি থাকে না। যেমন সাইটোস্কেলিটন। কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভিতর ঢুকলে প্রথমে কোষ কঙ্কাল নজরে পড়ে। আচ্ছা, একটিন, মায়োসিন, টিউব ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। এই যে কোষ কঙ্কাল যে আমরা বলি, আর এটি হলো দড়ির মতো বস্তু, মোটা চিকন মিলিয়ে। এগুলো কি দ্বারা তৈরি? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিলিন এসব প্রোটিন দিয়ে তৈরি হয়। তারপর আসো যেমন মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্ট, এগুলো হলো কোষীয় কঙ্কাল। তারপর আসো খুব ইম্পর্টেন্ট রাইবোজোম। প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেদেরকে কি পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা বর্ধমান অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে যদি প্রশ্ন হয় রাইবোজোম থেকে, যে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে কে? রাইবোজোম। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন রাইবোজোম হয়ে থাকে। আমরা জানি যে যে প্রোটিন যে তৈরি হয় অনেক অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি করে প্রোটিন তৈরি করে। তো এগুলো এই কাজগুলো করে কে? রাইবোজোম করে থাকে। রাইবোজোমের কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে, অর্থাৎ প্রোটিন তৈরিতে যা যা এনজাইম লাগে সেগুলো রাইবোজোমে। তারপর আসো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণী কোষে এদেরকে পাওয়া যায়, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়, নিম্ন শ্রেণীর উদ্ভিদে কদাচিৎ কম দেখা যায়। সেন্ট্রোজোম থেকে কি পড়বা? সেন্ট্রিউলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিউলকে সেন্ট্রোজোম বলে। তাহলে আমরা কি বললাম? সেন্ট্রিউলের চারপাশে যে অবস্থিত গাঢ় তরল আছে সেটা সেন্ট্রোস্ফিয়ার, আর সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিউলকে সেন্ট্রোজোম বলা হয়। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিউল কোষ বিভাজনের সময় অ্যাস্টাররে তৈরি করে। তো অ্যাস্টাররেটা কে তৈরি করে? অ্যাস্টাররে তৈরি করে কে? সেন্ট্রোজোম। এবং আমরা যে কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল যন্ত্র দেখি কোষ বিভাজনের সময়, এই স্পিন্ডল যন্ত্র কিন্তু সেন্ট্রোজোম সৃষ্টি করে থাকে, এবং ওরা বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসবো আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। নিউক্লিয়াসকে বা কেন্দ্রিকা কি? নিউক্লিয়াস কোষের মধ্যে অবস্থিত, একটা গোলাকার এবং ডিম্বাকার নলাকার। এটাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এটা কোথায় থাকে কোথায় থাকে না? যেমন শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এটা মনে রাখতে হবে। শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগত বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষের বিভাগ সংগঠিত বিভাগীয় কার্যাবলী সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। আবার এসে নিউক্লিয়াসের ছবিটা আমরা একটু দেখি, নিউক্লিয়াসের ভিতরে কি আছে আমরা একটু দেখো। নিউক্লিয়ার আবরণী, চারপাশে যে আবরণীটি আছে এবং আবরণীর মাঝে ফাঁকা স্থান আছে, এটি বলে নিউক্লিয়ার রন্ধ্র। তারপর একটা গোলাকার কালো একটা অংশ দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় নিউক্লিউলাস। এবং পাকানো সুতা, অনেকগুলো সুতা আছে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার ক্রোমাটিন। এবং এর ভিতরে যে জলীয় অংশ আছে, নিউক্লিয়াসের ভিতরে যে জলীয় অংশ আছে সেটাকে বলবো আমরা কি? নিউক্লিওপ্লাজম। তাহলে এখানে এই বর্ণনাগুলো আছে, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, হ্যাঁ, তারপর আছে নিউক্লিউলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিয় বা কেন্দ্রিকা অণু বলে। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে। এরা রাইবোজোম এবং প্রোটিন সংশ্লেষণ করে। তারপর আসে ক্রোমাটিন ঝালিকা, যে নিউক্লিয়াসের ভিতরে যে সুতার মধ্যে থাকে এটাকে বলা হচ্ছে, যে সুতার মধ্যে জট পাখি থাকে এটাকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, যেটা কি করে? জেনেটিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত করে, এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিন গুলো একসময় কি হবে? খাটো এবং মোটা হয়ে
যে একটা গঠন তৈরি করে সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন গুলো খাটো মোটা হয়ে আলাদা হয়ে যে গঠন দাঁড় করায় সেটাকে বলা হচ্ছে কি ক্রোমোজোম। হ্যাঁ, বলা হচ্ছে ক্রোমোজোম। তো এই ছিল আহ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম ভিডিও। এটা দ্বিতীয় অধ্যায়ের আরেকটা ভিডিও আমি তৈরি করব, দ্বিতীয়ের প্রথম ভিডিও, যেখানে আমি কোষ এবং কোষীয় অঙ্গাণু সমূহ নিয়ে আলোচনা করেছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবা। নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষার জন্য আমি বায়োলজির পুরো বইটা থেকেই ক্লাস দেওয়ার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আশা করি সবগুলো ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এতটুকুই। সকলকে ধন্যবাদ।